আসো, আমার কাছে আসো, আসো। Welcome to Invisible Tears of the Box Ghosts. আপনি শুনছেন ভূতের বাক্স রেডিও এফএম, যেখানে শব্দই হলো ভয়ের অস্ত্র। আজ থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম রহস্যময় ও ভয়ঙ্কর গল্প। আলো নিভিয়ে দিন, হেডফোন কানে লাগিয়ে নিন, কারণ এখন যেটা আপনি শুনতে চলেছেন সেটা গল্প না, কারো অভিজ্ঞতা। তৈরি তো? তাহলে চলুন ঢুকে পড়ি অজানা এক অন্ধকারে। আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া শেখ আপনাদের সাথে আছি ভৌতিক গল্প নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যদি আমাকে কোনো সত্যিকারের ভৌতিক গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট করুন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের গল্প শুনতে আর শোনাতে আমি প্রস্তুত। শুনতে থাকুন ভূতের বাক্স রেডিও এফএম। কাশেম নামের একজন বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ। তিনি বিবাহিত ছিলেন, স্ত্রী, একটি মেয়ে ও একটি 4 বছরের ছেলেকে নিয়ে সুখেই ছিলেন নরসিংদীর গ্রামে। কাশেম খুব পরিশ্রম করতেন। দিন হোক বা রাত, যেখানেই কাজ পেতেন একাই ছুটে যেতেন। তাদের বাড়ির পাশে ছিল বাঁশের ঝাড়, আর একটু দূরে ছিল একটি পুরনো টয়লেট। একদিন গভীর রাতে বিদ্যুৎ না থাকায় হাতে হাঁড়িকে নিয়ে কাশেম বাড়ি থেকে বের হন টয়লেটের উদ্দেশ্যে। আশপাশটা ছিল একদম নিস্তব্ধ আর ঘন অন্ধকারে ঢাকা। কাশেম টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে বসেন। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। প্রথমে কিছুই বুঝতে পারেননি কাশেম, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে তিনি কোনো মানুষ নয়, একটি ভূতের পাল্লায় পড়েছেন। কাশেম তার 2 হাতে সেই অদৃশ্য হাতকে ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তিনি বুঝতে পারেন এই ভূতের শক্তি মানুষের চাইতে অনেক বেশি। তার পিঠে, হাতে, বুকে লাগতে থাকে গভীর নখের আঁচড়। কাশেমের সারা শরীর রক্তাক্ত হয়ে ওঠে। ভূতটির গায়ে ছিল ঘন লোম, যেন কোনো বানরের শরীর। ভয় আর কষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা কাশেমের। এমন সময় ভূতটি বলে ওঠে, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কিন্তু কাশেম বুঝতে পারেন যদি সে তাকায় তাহলে ভয়েই মরে যাবে। তাই তিনি শক্ত করে চোখ বন্ধ করে রাখেন। এইভাবে চলতে থাকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। অবশেষে আকাশে ফজরের আজান ভেসে আসে। আজানের শব্দ কানে যেতেই সেই ভয়ঙ্কর কণ্ঠ বলে, আজ বেঁচে গেলি। আর সঙ্গে সঙ্গেই কাশেমের শরীর থেকে সরে যায় সেই ভূত বা শয়তান। সকালে কাশেমের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে টয়লেটের কাছে এসে দেখে কাশেম পড়ে আছেন উলঙ্গ অবস্থায়, সারা শরীর রক্তাক্ত, জখমে ভরা। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, গোসল করানো হয়, সেবা শুশ্রূষা করা হয়। তবে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। পুরো 6 মাস তিনি কথা বলেননি, কারোর দিকে তাকাননি। এরপর ধীরে ধীরে একদিন কাশেম আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন। কিন্তু সেই রাতের কথা আজও কেউ ভুলে যেতে পারেন। কেমন লাগলো কাশেম ভাইয়ের সত্যিকারের গল্পটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এখন শুনবেন সোহাগ ভাইয়ের শ্মশানের সেই কালো রাতের গল্প। সাথে থাকুন, শুনতে থাকুন ভূতের বাক্স রেডিও এফএম। শুনুন এক সত্যি ঘটনা বরিশালের একটি গ্রামে। ঘটনাটা শুরু হয়েছিল এক রাতে, শীতের শেষে। সোহাগ নামের এক তরুণ গ্রামের পাশের পুরনো শ্মশান এলাকা দিয়ে ফিরছিল। চাঁদের আলো মলিন ছিল, চারপাশ নিস্তব্ধ, শুধু কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছিল দূর থেকে। হঠাৎ তার চোখে পড়ে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে পথের পাশে। সাদা ব্লাউজ, খোলা চুল, আর সবচেয়ে ভালো লাগার বিষয়, মায়েটিকে পেছন থেকে দেখে সোহাগের ভালো লেগে যায়।
সোহাগ প্রথমে ভাবল নিশ্চয়ই কোনো পাগল মেয়ে হবে, কিন্তু রাত তখন প্রায় 12টা। এত রাতে এই পরিত্যক্ত শ্মশানের পাশে কোনো মেয়ে দাঁড়িয়ে থাকবে কেন? কৌতূহলে সে মেয়েটির পিছু নেয়। অনেকক্ষণ হাঁটার পর মেয়েটি ধীরে ধীরে হেঁটে যায় শ্মশানের ভেতরে, আর সোহাগ যেন মন্ত্রমুগ্ধ হয়ে তার পিছু পিছু যায় ভিতরের দিকে। তখনই মেয়েটি হঠাৎ পিছনে তাকায়, আর সেই সাদা চোখে সোজা তাকায় সোহাগের চোখে। ভয়ের চোটে সে অজ্ঞান হয়ে পড়ে যায় শ্মশানের ভিতরেই। সকালবেলা গ্রামের একজন কৃষক তাকে খুঁজে পায়। মাটির ওপর পড়ে থাকা শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানো হয়, হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোহাগ আর আগের মতো ছিল না। তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। কখনো হেসে ওঠে, কখনো কান্না করে, কখনো চিৎকার করে। দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকে। রশি দিয়ে বেঁধে রাখা লাগে। রাতে সে পাগলের মতো আচরণ করে, চেঁচায়, হাসে, কখনো আবার বলে সে আসছে, সে আমাকে ডাকছে। অনেক কবিরাজ আর ওঝা ডাকা হয়। শেষে এক নামী কবিরাজ আসে, দেখে যায়, বলে 1 সপ্তাহ পর চিকিৎসা শুরু করব। কিন্তু সেই 1 সপ্তাহে সোহাগ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রশি ছিঁড়ে চলে যায় কোথায় যেন। সকালে তাকে পাওয়া যায় পুকুরের কাদার মধ্যে, আবার গাছের ডালে। 1 সপ্তাহ পর কবিরাজ ফিরে এসে ঝাড়ফুঁক শুরু করে, ডাকে সেই আত্মাকে। 2-3 ঘন্টা পর আত্মা উপস্থিত হয়। একটা শীতল বাতাস বয়ে যায় ঘরের ভেতর, চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে, জবা ফুলের মতো এক মৃত গন্ধ। আত্মা বলে, এই ছেলে আমার দিকে খারাপ নজরে তাকিয়েছিল, লালসার চোখে। আমার পিছু নিয়ে শ্মশানে আসে। আমি তার মনের কথা পড়ে ফেলি। তাকে মেরে ফেলতেও পারতাম, কিন্তু শাস্তি দিলাম, পাগল করলাম। তখন কবিরাজ আত্মাকে বলে, তুমি ওকে ছেড়ে দাও, না হলে তোমাকে বন্দি করব। আত্মা একটু হাসে, সেই হাসিতে শীত লেগে যায়। কবিরাজ মনে মনে মন্ত্র পড়তে থাকে আর ছাই জাতীয় কিছু একটা ছুঁড়ে মারে আত্মার দিকে। তখন আত্মা নরম সুরে বলে, আমি তাকে ছাড়ব না। কবিরাজ আরও কিছুক্ষণ মন্ত্র পাঠ করে, আবার কিছু ছাই ছুঁড়ে মারে তার দিকে। কবিরাজ একটি বোতল থেকে পানি বের করে চারিদিকে ছিটিয়ে দিতে থাকে। তারপর আরও কাকে যেন আহ্বান করে কবিরাজ। বাতাসে সব উড়ে যাওয়ার মতো অবস্থা। আকাশে মেঘ নেই, তবুও ঝড় তুফান শুরু হয়ে যায়। একটা সাদা ছায়া এসে চতুর্দিকে ঘুরতে থাকে আর সেই আত্মার সাথে যুদ্ধ করে। আশেপাশে গাছপালা ভেঙে চুরে একাকার হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ চলার পর সব স্বাভাবিক হয়ে যায়। সেই ছায়াটি কবিরাজকে কিছু বলে চলে যায়। আত্মাটি তারপর বলে, আমি চলে যাব, কিন্তু এক শর্তে। এই ছেলেটার কখনো বিয়ে হবে না। যদি কেউ চেষ্টা করে, আমি আবার ফিরে আসব। তিন বছর পর সে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তার জীবন আর আগের মতো হবে না। এই বলে আত্মা মিলিয়ে যায়। আর সোহাগ? সোহাগ সে আজও বেঁচে আছে, গ্রামের এক কোণায় এক ঘরের মধ্যে। চুপচাপ বসে থাকে, কারো চোখে চোখ রাখে না। শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলে, সে আবার আসবে, সে আমাকে ছাড়েনি। এই ছিল আজকের ভূতের বাক্সের গল্প। তুমি যদি এখনও অন্ধকারে একা বসে শুনে থাকো, তাহলে সাবধান, কারণ পরবর্তী গল্পটা হতে পারে
মারি। ভয় পেলে লাইক দিও, আর সাহস থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভূতের বাক্স রেডিও FM, অন্ধকার বলছে আবার দেখা হবে খুব শিগগিরই।